আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চে আলোচনায় আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। আজ আমাদের সঙ্গে আমন্ত্রিত অতিথি হিসেবে আছে 2026 সালের বিধানসভায় পশ্চিমবাংলায় বিজেপি সরকার ক্ষমতা আসায় প্রত্যাশিতভাবেই গো হত্যা বন্ধ নিয়ে সরকার নোটিফিকেশন জারি করেছে। এই নোটিফিকেশনে স্পষ্ট করে বলা হয়েছে 14 বছরের কম বয়সী কোনো গরু বা মহিষকে হত্যা করা যাবে না। পশ্চিমবঙ্গের এমন একটা সময়ে বিজেপি সরকার আসীন হয়েছে, ঠিক তার 22 দিনের মাথায় কোরবানি ঈদ। এই কোরবানি ঈদে আবহমান কাল ধরে পশ্চিম বাংলার মুসলিমেরা গরু এবং ছাগল কোরবানি দিয়ে আসছে। হঠাৎ করে গো হত্যা বন্ধের নির্দেশ জারি করলে মুসলিমদের ভাবাবেগে যে আঘাত লাগতে পারে তা নিয়ে বিজেপি সরকার তো বিন্দুমাত্র বিচলিত থাকবেন না, এটাই স্বাভাবিক। কারণ এই পশ্চিম বাংলায় বিজেপির ভোটের প্রধান এজেন্ডাই ছিল রোহিঙ্গা মুক্ত, বাংলাদেশি মুক্ত পশ্চিম বাংলা। এখন মজার যে বিষয় হলো, এই কোরবানিতে গো হত্যা বন্ধ করতে গিয়ে পশ্চিম বাংলার সংখ্যাগুরু হিন্দু সম্প্রদায়ের মানুষের মাথায় হাত। এ যেন বিনা মেঘে বজ্রপাত। আমার মতন মহিলা, আমি মহিলা সমিতি থেকে 5 লাখ টাকা নিয়েছি, চলো আমার ব্যাংকে। আমরা তো একজন হিন্দু, জানি না গরুকে কি করতে হবে, গোমাতা করতে হবে। গোমাতা যদি করবি তাহলে সরকার বাড়ি নিয়ে গোমাতা করুক। 13ই মে রাজ্য সরকার যখন এই নোটিফিকেশন জারি করলো, তখনও রাজ্যের অধিকাংশ খাটালের গরু বিক্রি হয়নি, গরু দামাদাম চলছে। অধিকাংশ হাটগুলিতে গরু উঠতে শুরু করেছে বিপুল পরিমাণে। ঠিক সেই সময়ে এই নোটিফিকেশন জারি হবার পর মুসলিম সম্প্রদায়ের মানুষ মারাত্মকভাবে সন্ত্রস্ত। ইতিমধ্যে এই নোটিফিকেশনকে হাতিয়ার করে পশ্চিমবাংলার বিভিন্ন অঞ্চলে রাতারাতি গজে উঠছে গোরক্ষক বাহিনী, হিন্দু রক্ষা মঞ্চ বাহিনী, এই নানান ধরনের বাহিনী বেশ কিছু জায়গায় বিক্ষিপ্তভাবে মুসলিম গরু ক্রেতাদের উপরে হামলা করে কিছু বিক্ষিপ্ত ঘটনা ঘটিয়ে ফেলেছে। স্বাভাবিকভাবেই মুসলিম সম্প্রদায়ের মানুষ গরু কোরবানি দেওয়ার থেকে পিছু পা হয়েছে, আর তাতেই পশ্চিমবাংলার অর্থনীতিতে একটা বড়সড় আঘাত। কারণ এই কোরবানি ঈদকে সামনে রেখেই পশ্চিমবাংলার অসংখ্য হিন্দু পরিবার প্রতি বছর তারা গরু পালন করতেন, আর এই কোরবানির বাজারে গরু বিক্রি করে তারা বিপুল অঙ্কের মুনাফা লাভ করতেন। তাই এই মুহূর্তে যখন প্রতিটা খাটালে গরু ভর্তি, ঈদ প্রায় চলে এলো বলে আর মাত্র 1 সপ্তাহ বাদেই কোরবানি ঈদ, কিন্তু এখনো গরু বিক্রি হয়নি অসংখ্য বাড়ির। ইতিমধ্যেই তিনজন হিন্দু সম্প্রদায়ের মানুষ তারা আত্মহত্যা করেছেন ঋণের দায়ে। ওই আমার বড় ছেলে মারা কেন দেনার জলে গরু তুলেছিল, দেনার জলে। আমার গরুগুলো বিক্রি হোক, আমার ছেলেটা যাতে বেঁচে থাকে সেই চেষ্টা করো। গরু যদি বিক্রি না হয় আমার ছেলে পরিবার। আমাদের এই গরু বিক্রি করে আমাদের সংসার চলে। আমি আজকে ওপেন, আমাদের আর্থিক সমস্যা, সরকার যে পেটে লাথি মারলো আমাদের, এই লাথি মারার কষ্ট, এই যে কি যন্ত্রণা দিয়েছে, এর থেকে আমি সাথে নিয়ে ঘুরছি। কেন আমাদের মার্কেটে যা ঋণ, ভুসির দোকানে দেনা, ওষুধের দোকানে দেনা, আমরা করতে মেটাবো। গরু পুষে গরু বিক্রি করতে না পেরে যখন মাথার উপরে ঝুলছে লক্ষ লক্ষ টাকার ঋণ, এই বিষম অবস্থা তৈরি হওয়াতে পশ্চিমবাংলার রাজনীতিতে এই মুহূর্তে তুমুল শোরগোল শুরু হয়েছে। পশ্চিমবাংলার মুসলিম সম্প্রদায়ের মানুষকে চাপে ফেলতে গিয়ে এই মুহূর্তে সংখ্যাগুরু সম্প্রদায়ের মানুষ রীতিমতো বেকায়দায়। পশ্চিমবঙ্গের বিভিন্ন প্রান্তে সরকারি এই নোটিফিকেশনের বিরুদ্ধে রীতিমতো আন্দোলনে নেমে পড়েছেন সাধারণ হিন্দু সম্প্রদায়ের মানুষজন। বিশেষ করে এই আন্দোলনের নেতৃত্ব দিচ্ছেন মহিলারা। সোনা বন্ধক দিয়ে লোন নিয়ে আমরা এই ব্যবসা করছি। আজকে যদি গরু বিক্রি না হয় আমরা এগুলো পরিশোধ করবো। মধু খেয়ে গরু কিনতে হবে, মদ খেয়ে কিনতে হবে। হিন্দুদের এইভাবে বাঁচানো যায় না দাদা ভাই, এইভাবে একদম টোটালি বাঁচা। শুভেন্দু অধিকারী মহাশয় ভুল করছেন। নির্দিষ্ট সালে যেরকম কুরবানির প্রথা চলছিল সেই প্রথা চালু করে আমার ঋণ আছে 9 লাখ টাকা, ঋণের বোঝা শুভেন্দু অধিকারীকে নিতে হবে। কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানছি না। ভারতবর্ষে বিজেপি দল গো হত্যা নিয়ে সম্পূর্ণ পরস্পর বিরোধী অবস্থান গ্রহণ করে আসছে বহুদিন ধরে। ভারতবর্ষের গো বলয়ে গো হত্যাকে কেন্দ্র করে যখন বিজেপি ক্ষমতায় এসছে, সেই সময়ে 7 সিস্টার্স ভারতবর্ষের উত্তর পূর্বের রাজ্যগুলি যথা সিকিম, নাগাল্যান্ড, মিজোরাম, ত্রিপুরা, মণিপুরের মতো রাজ্যগুলোতে গো হত্যা নিষিদ্ধ নয়। অথচ গো বলয় রাজ্য এবং সম্প্রতি পশ্চিমবঙ্গ রাজ্যে ক্ষমতায় এসেই বিজেপি সরকার গো হত্যা বন্ধ করেছে।
নর্থ ইস্টে যখন গোহত্যা বৈধ, তখন নর্থ ইন্ডিয়াতে গোহত্যা অবৈধ। এই দ্বিমুখী নীতির চাপে পড়ে পশ্চিমবাংলার সাধারণ হিন্দু সম্প্রদায়ের মানুষ এখন হিমশিম খেয়ে যাচ্ছে। এখন প্রশ্ন হলো, কোরবানি ঈদ শুধুই কি একটি উৎসব, নাকি এই উৎসবকে ঘিরে ভারতবর্ষে একটা বিপুল টাকার বাণিজ্য হয়? আর সেই বাণিজ্যের টাকার পরিমাণ শুনলে রীতিমতো আমাদেরকে ভিমরি খেয়ে যেতে হয়। ভারতবর্ষে প্রতি বছর শুধুমাত্র কোরবানি ঈদকে ঘিরে 1 ট্রিলিয়ন ইন্ডিয়ান রুপির বাণিজ্য হয়। অত্যন্ত বিস্ময়কর ব্যাপার, ভারতবর্ষে যেখানে মোটামুটি 22 কোটি মুসলমানের বাস, সেই ভারতবর্ষে শুধুমাত্র কোরবানি ঈদকে ঘিরেই 1 লক্ষ কোটি টাকার বাণিজ্য হয়। সেই বাণিজ্য হয় উৎসবকে ঘিরে জামা কাটা কেনা, পশু কেনা এবং ইত্যাদি আনুষঙ্গিক বিষয় ঘিরে। তা আমরা এই ক্ষেত্রে কিছু পরিসংখ্যান আপনাদের সামনে তুলে ধরতে চাইছি। ভারতবর্ষে বর্তমানে 5 কোটি মুসলিম পরিবার বসবাস করে। আর এই 5 কোটি মুসলিম পরিবারের মধ্যে ভারতবর্ষে 1 কোটি 80 লক্ষ পরিবার এই ঈদ উল আজহা কিংবা বকরি ঈদে পশু কুরবানি করে থাকে। আর যদি আমরা এই প্রতি পরিবার 1 কোটি 80 লক্ষ পরিবার মোটামুটি ভাবে গড়পড়তা 15,000 টাকা করে কোরবানির জন্য খরচ করে থাকে, তাহলে সেই টাকার পরিমাণ গিয়ে দাঁড়ায় 27,000 কোটি টাকা। 27,000 কোটি টাকার কেবলমাত্র প্রাণী কেনার জন্য, অর্থাৎ যে প্রাণীকে কোরবানি দেওয়া হবে, সে ছাগল, উট, দুম্বা, গরু, নানান ধরনের প্রাণী যেগুলোকে কোরবানি করা হয়, সেই প্রাণী কেনার জন্যই ভারতবর্ষে প্রতি বছর খরচ হয় 27,000 কোটি টাকা। এবার আসি আমরা পশ্চিমবাংলার কথায়। পশ্চিমবাংলায় সেই টাকার পরিমাণ কি কত? পশ্চিমবাংলায় প্রতি বছর কোরবানির প্রাণী কেনার জন্য খরচ হয় 3,861 কোটি টাকা। পশ্চিমবাংলায় এই 1 মাসের মধ্যে কোরবানি ঈদের বা ঈদ উল আজহার ঠিক 1 মাস আগে মুসলিম পরিবারগুলো এই 3,861 কোটি টাকা দিয়ে প্রাণী কিনে থাকে শুধুমাত্র কোরবানি করার উদ্দেশ্য নিয়ে। তাই স্বাভাবিকভাবে আমরা বুঝতে পারছি যে এই পশ্চিমবাংলায় মাত্র 20 দিনের মধ্যে বিভিন্ন পশুপালনকারী পরিবার, যাদের জীবিকা এই গরু পালন করা, ছাগল পালন করা, সেই সমস্ত পরিবার তারা 3,861 অর্থাৎ 4,000 কোটি টাকার বাণিজ্য করে থাকে এই কটা দিনের মধ্যে। তার উপরে হাতুড়ি চালিয়েছে এই পশ্চিমবাংলার নবনির্বাচিত বিজেপি সরকারের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। এবার আমরা আসি অপর তথ্যে। অধিকাংশ মানুষই মনে করেন ভারতবর্ষে গরু পালনে এগিয়ে আছে উত্তরপ্রদেশ, কিন্তু সেই তথ্য সঠিক নয়। সঠিক তথ্য এই যে পশ্চিমবাংলা ভারতবর্ষের মধ্যে গরু পালনে সর্বপ্রথম, অর্থাৎ 1 নম্বর জায়গায় অবস্থান করছে পশ্চিমবাংলা। পশ্চিমবাংলায় বর্তমানে 1,91 লক্ষ মতো গরু মহিষ আছে। প্রায় 2 কোটির মতো এই প্রাণী তারা কারা পালন করছেন? পশ্চিমবাংলার বর্তমানে যে 2.5 কোটি পরিবার রয়েছে, আর এই 2.5 কোটি পশ্চিমবঙ্গের পরিবারের মধ্যে 80 লক্ষ পরিবার সরাসরি কোনো না কোনো ভাবে এই পশুপালনের সঙ্গে যুক্ত। আবার যদি আমরা এটাকে ধর্মীয় বিন্যাস করি, এই 80 লক্ষ পরিবার যারা পশুপালন করেন তাদের মধ্যে সিংহভাগই হচ্ছেন হিন্দু পরিবারের মানুষজন, যাদের জীবিকা পশুপালন করা, এবং তারা সাধারণ মানুষ, খেটে খাওয়া মানুষ, যাদের পরিবারের ভরণ পোষণ, ছেলে মেয়ের পড়াশোনা, চিকিৎসা, উৎসব পার্বণ সমস্ত কিছুর খরচ আসে এই পশু পালন করে। বিশেষ করে কোরবানির সামনে তাদের পালন করা প্রাণীকে বিক্রি করে ভালো অঙ্কের টাকা লাভ করেন এবং সেই টাকা দিয়ে সারা বছরে তাদের সংসার চলে। স্বাভাবিকভাবে যখন এই কোরবানির গরু বিক্রি হচ্ছে না পশ্চিম বাংলায়, তখন লক্ষ লক্ষ হিন্দু পরিবারে হাহাকার, কান্না, মৃত্যু, এক ভয়াবহ চিত্র তৈরি হয়েছে। কারণ আমরা জানি যে সমস্ত পরিবার গরু পালন করছিলেন বাণিজ্যিক ভিত্তিতে, ব্যাংক থেকে সরকারিভাবে তাদেরকে উৎসাহ দেওয়া হয়েছিল, কামধেনু প্রকল্পে বিপুল পরিমাণে টাকা ঋণ দেওয়া হয়েছিল। সরকারি বেসরকারি নানান সংস্থা থেকে এই সমস্ত পশুপালনকারী পরিবারের মানুষজন তারা ঋণ নিয়েছিলেন গরু কিনতে, গরুর গোয়াল ঘর নির্মাণ করা, তাদেরকে প্রতিদিনে খাবার যোগানো, ওষুধ পালা, চিকিৎসা করা, নিত্যদিনের রাখাল পাখালে খরচ করা, সব মিলিয়ে একটা বড় অঙ্কের টাকা খরচ হয় এই গরুর পালনের ক্ষেত্রে। আর হঠাৎ করে গরু যদি বিক্রি বন্ধ হয়ে যায়, তাহলে ওই সমস্ত খাটালের মালিকরা ওই গরুগুলি নিয়ে কি করবেন? তারা কি 14 বছর পর্যন্ত ওই গরুগুলোকে পালন করবেন? তাহলে 14 বছর পর যদি গরু বিক্রি করতে হয়, সেই গরুর দাম তারা কি পাবেন? কারণ এমনিতেই গরুর কোনো দাম নেই।
এই দিশেহারা অবস্থায় পড়েছে পশ্চিমবাংলার লক্ষ লক্ষ পরিবার, যার কোনো উত্তর নেই তাদের কাছে। এমনকি সরকারও সেই সমস্ত হিন্দু পরিবারকে কোনো দিশা দেখাতে পারছেন না। আপনারা অনেকেই জানেন, তবু আরো একবার বর্তমান সরকারের যে কপটতা, হিপোক্রেসি, বিশেষ করে পশু হত্যাকে নিয়ে, সেটা আরো একবার আপনাদের দেখায়। 2025 সাল ভারতবর্ষ বিদেশে বিফ রপ্তানিতে গোটা পৃথিবীতে তৃতীয় অবস্থানে ছিল। ব্রাজিল সারা পৃথিবীতে এই বিফ রপ্তানিতে 1 নম্বর স্থানে ছিল, অস্ট্রেলিয়া 2 নম্বরে ছিল এবং ভারতবর্ষ দেখছেন ইন্ডিয়া তৃতীয় অবস্থানে ছিল। পশ্চিমবঙ্গে যখন গরু এবং মহিষ হত্যা করা সরকারিভাবে ব্যান করা হচ্ছে, সেই সময় ভারতবর্ষ বিশ্বে মাংস রপ্তানিতে 3 নম্বর অবস্থান গ্রহণ করছে। এটা কত বড় হিপোক্রেসি! এবং 1 বছরে ভারতবর্ষ 1560,000 টন মাংস বিদেশে রপ্তানি করেছে এবং বিপুল পরিমাণের মুনাফা অর্জন করেছে। এখন মজার বিষয় হলো, এই কাজটা কারা করছেন? বিদেশে মাংস রপ্তানি কারা করতে পারবেন? বড় বড় ব্যবসায়ী, যাদের বিরাট বড় পরিকাঠামো রয়েছে, উন্নত কসাইখানা রয়েছে, যেখানে মাংস কেটে উন্নতভাবে প্যাক করে বিদেশে রপ্তানি করতে পারবেন। আর সেই সমস্ত কোম্পানি বিপুল পরিমাণে টাকা রোজগার করে বিজেপি পার্টিকে বিপুল পরিমাণে চাঁদা দিতে পারবে। অতীতে রেকর্ড আছে যেখানে 250 কোটি টাকা চাঁদা দিয়েছে বিজেপি পার্টিকে এই মাংস রপ্তানিকারক কোম্পানিগুলো। কিন্তু সাধারণ গরিব হিন্দু যাদের পরিবার চলে 2-4টি গরু পালন করে, সেই সমস্ত পরিবারের মানুষজন, তারা তো আর বিজেপি দলকে চাঁদা দিতে পারবে না। স্বাভাবিকভাবেই তাদের কথা কিন্তু এই সরকার একেবারেই ভাবতে প্রস্তুত না। চলুন পরিশেষে এবার আমরা আইনের বিষয়টা একবার দেখে নিই। বর্তমান রাজ্য সরকার গো হত্যা বন্ধে যে নির্দেশিকা জারি করেছে, এটি কিন্তু বর্তমান সরকার তৈরি করেনি। 1950 সালে পশ্চিমবঙ্গ সরকারেরই গো হত্যা বন্ধের একটি আইন ছিল। 2018 সালে এসে রাজ্যশ্রী চৌধুরী বলে একজন ব্যক্তি, তিনি পশ্চিমবঙ্গ সরকারের বিরুদ্ধে মামলা করেন কলকাতা হাইকোর্টে। সেই মামলায় যে রায় দিয়েছিলেন বিচারক মণ্ডলী, সেই 2018 সালে সেই রায়কে বর্তমান রাজ্য সরকার নতুন করে আরো একবার সার্কুলেট করেছেন। যে নির্দেশিকায় খুব স্পষ্ট করে বলা হয়েছে, নো পারসন শ্যাল স্লটার এনি অ্যানিমাল, thereby meaning bulls, bullocks, cows, calves, male and female, buffaloes, buffalo calves and castrated buffaloes। এই আইনে স্পষ্ট করে বলা হয়েছে, কোনো পশ্চিমবঙ্গবাসী কোনোভাবে গরু, গরুর বাছুর, মহিষ বা মহিষের বাছুর হত্যা করতে পারবে না। যদি না, একটি শর্ত রয়েছে, একেবারে ব্যান তা নয়, যদি না সেই ব্যক্তি প্রমাণ করতে পারে যে প্রাণীকে হত্যা করতে চাইছেন সেই প্রাণীটির বয়স 14 বছরেরও অধিক, অথবা তার শরীরে বড়সড় অসুখ থাকার কারণে শারীরিকভাবে সে কাজ করতে অক্ষম। আর শুধু এখানেই যথেষ্ট না, এই মর্মে ওই ব্যক্তিকে পঞ্চায়েত সমিতির সভাপতি অথবা মিউনিসিপাল চেয়ারম্যানের এবং তার সঙ্গে একজন ভেটেরিনারি সার্জনের সাক্ষ্য, সার্টিফিকেট নিয়ে আসতে হবে। আর এই সার্টিফিকেট আনার পর ওই ব্যক্তি যদি সত্যি সত্যি পশু হত্যা করতে চায়, যে কোনো জায়গায় করতে পারবেন না, তাকে সরকারের অনুমোদন প্রাপ্ত যে কসাইখানা, সেখানে গিয়ে ওই পশু বধ করতে হবে। এই হচ্ছে নির্দেশিকা। আর এই নির্দেশিকা ঘিরেই বর্তমানে পশ্চিমবাংলায় ব্যাপক সংকট শুরু হয়েছে। সেই সংকট রাজনৈতিক, অর্থনৈতিক এবং সামাজিক। আমাদের সঙ্গে এতক্ষণ ধরে থাকবার জন্য সকল দর্শক মণ্ডলীকে জানাই অসংখ্য ধন্যবাদ। ভয়াবহ রকমের সামাজিক বিপর্যয়ের মুখে পড়েছে পশ্চিমবঙ্গ এবং আসাম। বিশেষ করে সামাজিক অবক্ষয়ের এই ভয়াবহ রূপ পশ্চিমবঙ্গের প্রতিটি পাড়ায় পাড়ায়, মহল্লায় মহল্লায় ছড়িয়ে পড়েছে। কেন এটি হলো? এই যে কয়েকদিন আগে ভারতে যে বিধানসভা নির্বাচন হলো, এই নির্বাচনে মমতা বন্দ্যোপাধ্যায় তৃণমূল এটা হেরে যায়, আর এখানে উঠে আসে কট্টর হিন্দুত্ববাদী সাম্প্রদায়িক গোষ্ঠী, সাম্প্রদায়িক দল বিজেপি। সেই বিজেপি নেতা শুভেন্দু অধিকারী পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী হিসেবে নির্বাচিত হন। আর আসামে নির্বাচিত হন শুভেন্দুর মতোই আরেকজন কট্টর সাম্প্রদায়িক ব্যক্তিত্ব, হেমন্ত বিশ্বকর্মা। এই দুইজন মূলত তাদের বিশ্বাস, চিন্তা, আদর্শের দিক থেকে একেবারে মোদির বরপুত্র। শুভেন্দু অধিকারী মুখ্যমন্ত্রী হবার সাথে সাথেই একটা ফরমান জারি করে দিল, পশ্চিমবঙ্গে কোনো ধরনের প্রাণী হত্যা, জবাই করা, এগুলো সম্পূর্ণ নিষিদ্ধ, আইন করে নিষিদ্ধ করা হলো। তার উদ্দেশ্য কি ছিল? উদ্দেশ্য কিন্তু অন্য কিছু। প্রাণী হত্যা বন্ধ করা তার উদ্দেশ্য নয়। তার উদ্দেশ্য ছিল আসন্ন কুরবানির ঈদকে সামনে রেখে মুসলমানেরা যে গরু কুরবানি করবে, এই গরু কুরবানি ঠেকানোর জন্য।
বাহাদুরি, ক্ষমতা পেয়েছে, বাহাদুরি তো একটু দেখাতেই হবে। এই বাহাদুরি দেখাতে গিয়ে শুভেন্দুর এখন এমন একটা অবস্থা তৈরি হয়েছে, ও এখন ভিক্ষা চাই নামা কুকুর তারা এরকম অবস্থায় পড়েছে। শুভেন্দু খুব তাড়াতাড়ি জনগণের কাছে তাকে করজোরে ক্ষমা চাইতে হবে, চাইতেই হবে। ক্ষমা চাওয়া ছাড়া শুভেন্দুর কোনো উপায়ন্তর থাকবে না। পৃথিবীতে যেখানেই সাম্প্রদায়িক শক্তি মাথাচাড়া দিয়ে ওঠে, যারা প্রচন্ড রকমের সাম্প্রদায়িক, এদেরকে যদি রাষ্ট্র ক্ষমতায় আপনি নিয়ে আসেন, তাহলে প্রথম অবস্থায় প্রথম ক্ষতিগ্রস্ত হবে নিজেদের লোকজন। কলকাতার হিন্দুরাই তার বাস্তব উদাহরণ। শুভেন্দু যখন এই নিয়মটা বাতলে দিল, তখন পুরা পশ্চিমবঙ্গ জুড়ে মানুষের ভিতরে, বিশেষ করে হিন্দু সমাজের ভিতরে হাহাকার রব উঠে গেছে। তারা এত বিদ্রোহী হয়ে উঠেছে, হাহাকার থেকে তাদের ভিতরে জন্ম নিয়েছে বিদ্রোহ। এখন তারা রাস্তাঘাটে কাশি, কুদাল, খন্তা, হাসুয়া এগুলো নিয়ে রাস্তায় নেমে পড়েছে। হিন্দুদের এইভাবে বাঁচানো যায় না দাদা ভাই, এইভাবে একদম টোটালি বাঁচা। শুভেন্দু অধিকারী মহাশয় ভুল করছেন। নির্দিষ্ট সালে যেমন কুরবানির প্রথা চলছিল সেই প্রথা চালু করে আমার ঋণ আছে 9 লাখ টাকা, ঋণের বোঝা শুভেন্দু অধিকারীকে নিতে হবে। কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানব না। মানছি না, রাজ্য সরকার কুরবানির নিয়ম বন্ধ করেছে, মানছি না, মানব না। মানছি না, মানব না। নাহলে আমার স্বামী সুইসাইড করবে বলছে, সন্তান অনাথ হবে, কিভাবে চালাবো? আমি তো মেয়ে মানুষ, আমার কি বাইরে যাওয়ার ক্ষমতা আছে? আমি কি ইনকাম করব? রেখা পাত্র দিদি ভাই যে কথা বলছে যে গরু যে 14 বছর বয়সীকে কুরবানি দিতে হবে, কথা তো এতদিন ছিল না। মাত্র 15 দিন ক্ষমতায় এসে আজকে নতুন নতুন নিয়ম, নতুন নতুন কথা চালু করছে। এই নিয়ম তো নেই, মানুষের জীবনের গ্যারান্টি নেই। তাহলে গরুর 14 বছরের জীবনের গ্যারান্টি আমরা কিভাবে নেব? কিভাবে নেব? শুধু তো গরুকে খাওয়ালে আর গরুকে দুধ বিক্রি করলে তো আমাদের সংসার চলবে না। কুরবানির কথা ছিল বলে গরু তুলতাম, গরু পুষতাম। এখন যদি এই নিয়ম চালু হয়, তাহলে মোদি আমাদের খাটালে গরু তুলে দিক, তারপরে আমরা সেই গরুকে মুদি খাওয়ানোর পয়সা দেবে, আমাদের দেখাশোনা করার পয়সা দেবে, তাহলে গোমাতাকে সেই 14 বছর বয়স পর্যন্ত আমরা রেখে দিতে পারবো। কারণ তাদের গরু বিক্রি হচ্ছে না, এই গরু কে কিনবে? লক্ষ লক্ষ গরু কলকাতায় বা পুরা ভারতে সেখানে উৎপাদন হয়। মুসলমানরা যদি তাদের কুরবানির জন্য গরু না কেনে, এই গরু কি শুভেন্দুর পিছন দিয়ে ঢুকায় দেওয়া হবে? ঢুকিয়ে নেবে শুভেন্দু, তাই দেবে। কারণ আজ কয়েকদিন ধরে যেটা দেখছি, পশ্চিমবঙ্গের হিন্দুরা যারা গরুর ব্যবসা করেই তাদের সংসার পরিচালনা করে, জীবিকা নির্বাহ করে, তাদের ভবিষ্যৎ প্রজন্মদেরকে তারা সামনের দিকে এগিয়ে নিয়ে যায়, স্বপ্ন দেখায় এই গরুর ব্যবসা করে। এবং তারা এই ব্যবসা বংশ পরম্পরায় করে আসছে। কেউ 50 বছর, 60 বছর, 70 বছর পর্যন্ত এই ব্যবসা করছে। কেউ বলছে আমার দাদা করেছে, আমার বাবা করছে, এখন আমি করছি। হঠাৎ করে আপনি একটা আইন বাতলায় দিলেন, পাশার ভিতরে কুরকুরি উঠছিল। তবে এখানে কলকাতার যে হিন্দু সম্প্রদায় আছে, যারা আপনাদের এই যে অবস্থা, আপনারা এখন হাহাকার করছেন, আপনারাও কম দায়ী নন। কারণ শুভেন্দুর মতো একজন কট্টর সাম্প্রদায়িক ব্যক্তি, আপনারা জানতেন, তাকে চিনতেন, যে সে এত বড় কট্টর, এত বড় সাম্প্রদায়িক, যে সে তার সম্প্রদায় ছাড়া অন্য কোনো কিছু বোঝে না। সে অন্য জাতের, বিশেষ করে মুসলমানদের, সে এখান থেকে তাড়িয়ে দিতে চায়। তো আপনাদের কি এই চিন্তা করা উচিত ছিল না যে মুসলমানেরা যদি এখানে না থাকে, তাহলে আপনাদের তো এর সাথে অনেক কিছু জড়িত। একটা সম্প্রদায়, কোনো একটা সম্প্রদায় কি পাশাপাশি যারা বসবাস করে, তারা কি একজন ছাড়া আরেকজন চলতে পারে? পারে না। তো আল্লাহ পাক এই দুনিয়াটাকে এইভাবেই সৃষ্টি করেছে। এখন তারা আন্দোলন শুরু করেছে। কেউ কেউ বলছে আমরা গরুগুলো ছেড়ে দেব, রাস্তায় ছেড়ে দেব, কিন্তু দিতে পারছি না এই কারণেই যে গরু যে রাস্তায় ছেড়ে দেব, আমার না হয় কিছু টাকা চলে গেল। তাহলে এই যে লক্ষ লক্ষ গরু রাস্তায় ছেড়ে দিলে আর 10 জনের যে ক্ষতি করবে, রাস্তাঘাট বন্ধ হয়ে যাবে, কাউকে হয়তো মেরে ফেলবে ঢুস দিয়ে, লাথি দিয়ে, পাড়া দিয়ে, তাহলে এই দায়িত্বটা কে নেবে? এই দায়িত্ব সরকার নিক। এখন কলকাতার হিন্দু ভাই ও বোনদের প্রতি আমাদের অনুরোধ থাকবে, আপনারা এই গরুগুলোকে একসাথে করে শুভেন্দুর বাড়ির ভিতরে ঢুকাই দেন। ওর বাড়ির ভিতরে গরুগুলো ঢুকে যাক, আর গরুগুলো ওর পিছন দিয়ে, শুভেন্দুর পিছন দিয়ে শিং ঢুকায় দিয়ে সামনে খাড়া করে রাখবে। এবার আপনারা গিয়ে শুভেন্দুর দুই পাশার যে 2টা সাইজ আছে, ওই 2 জায়গায় 2টা শিং ঢুকায় দিয়ে আপনারা ওর পিছনে পিছনে হেঁটে বেড়াবেন। গরু শুভেন্দুকে শিঙে করে নিয়ে ঘুরে বেড়াবে, ওর পাশা দিয়ে রক্ত পড়বে, আপনারা ওই রক্ত দিয়ে তখন অন্য কিছু করেন। এরকম নিকৃষ্ট মানের লোককে আপনারা কি করে আপনাদের ক্ষমতায় আনলেন,
এটি আসলে আমাদের বুঝে আসে না। এত বড় সাম্প্রদায়িক, আবার এই সাম্প্রদায়িক শক্তি ক্ষমতায় আসার পরে আমাদের বাংলাদেশের কিছু কিছু বিএনপির সুশান্ত নামে একজন আছে, সে সেখানে অভিনন্দন জানাইছে। আরে বেটা, তুই অভিনন্দন জানাইছিস, তুই জানিস না শুভেন্দু কি? তুমি এখানে বাংলাদেশের জামাত ইসলাম ক্ষমতায় আসলে বা তাদেরকে ভোট দিতে তুমি নিষেধ করো, যেখানে সাম্প্রদায়িক শক্তি, জামাতকে সাম্প্রদায়িক শক্তি বলো, এইখানে তোমার সমস্যা আর ওইখানে তোমার সমস্যা নাই না? এইগুলো পুরাটাই ধান্দাবাজি, পুরাটা ধান্দাবাজি। সাম্প্রদায়িকতা ভারতে এমন ভাবে ছড়িয়ে পড়েছে, আপনারা দেখেছেন সবাই, যে এইখানে শুভেন্দু ক্ষমতায় আসার পরে অন্তত 40টি মুসলিম পরিবারে অগ্নিসংযোগ করা হয়েছে, তাদের দোকানপাটে হামলা করা হয়েছে, তাদেরকে মারধর করা হয়েছে, রাস্তাঘাটে তাদের সেখানে রাস্তাঘাটে নামাজ পড়তে দেওয়া হয় না, মুসলমানরা নামাজ পড়ছে সেখানে গিয়ে লাথি মারা হচ্ছে। এটা বাংলাদেশে কোনোদিন কল্পনা করেছেন? একমাত্র ভারতেই এটা সম্ভব। ওই দেশটাই এই কাজগুলো অন করে, এটা তাদের চরিত্রের ভিতরে রয়েছে। যাই হোক, এখন এই যে কলকাতার হিন্দু ভাই ও বোনেরা, তাদের যে এখন এই যে মানবেতর একটা পরিস্থিতিতে পড়েছে, তারা এই গরুগুলো ঋণ করে, বিভিন্ন জায়গা থেকে ধার করে, ব্যাংক ঋণ নিয়ে অনেক কষ্ট করে কিন্তু তারা এই গরুগুলো তারা পালন করেছে। এখন মুসলমানরা তো কুরবানি না হলে, যদি তারা কুরবানি না দিতে পারে, তাহলে তো আর এই গরুগুলো কিনবে না। একমাত্র মুসলিম ক্রেতা, মুসলমানরা এই গরুগুলোর ক্রেতা। কলকাতায় কিন্তু 30 কোটির উপরে মুসলমান। তাহলে আপনারা চিন্তা করতে পেরেছেন, এই 30 কোটি, বাংলাদেশেও কিন্তু এত জনগণ নাই, তো এই গরুগুলো কিন্তু সব মুসলমানরাই কিনে তারা কুরবানি করে। তো এখন চিন্তা করেন তো, একটু স্বাভাবিকভাবে চিন্তা করেন তো, যদি এটা এই সুযোগটা না থাকে, বন্ধ করে দিয়েছে অলরেডি, তাহলে কি হবে? এখন সাংবাদিকরা বারবার হিন্দু মা ও বোনদের কাছে যে জিজ্ঞাসা করছে, ভাইদের কাছে, যে এটা তো যদি আপনারা বিক্রি করতে না পারেন কি করবেন? তখন তারা একটাই জবাব দিচ্ছে, আমাদের তো আর কিছু করার নাই, আমাদের আত্মহত্যা করতে হবে। একজন দড়ি হাতে করে নিয়ে ঘুরছে যে আমাদের আত্মহত্যা করা ছাড়া কোনো পথ নাই, কোনো গত্যন্তর নেই। হুট করে আপনি এই নিয়ম বাতলাবেন, আপনি আগে থেকে এটা সময় দিবেন না, তাদের দাবি এটা। সাংবাদিকরা প্রশ্ন করছে যে আপনারা তাকে ভোট দিলেন খুশি হয়ে? বলছে হ্যাঁ, খুশি হয়ে ভোট দিয়েছিলাম, তখন তো ভাবি নাই যে সে এই কাজ করবে। সে করুক, কিন্তু সেটা তো সময় দিতে হবে। আবার এখানে শর্ত দিয়ে দিয়েছে যে গরুর বয়স 14 বছর হতে হবে। শুভেন্দুর জন্ম তারিখ কবে? শুভেন্দুর কি জন্ম নিবন্ধন আছে? যেদিন ওর মায়ের পেটের ভিতর থেকে পড়েছিল, সেদিন কি ওর মা লিখে রেখেছিল ওই অবস্থায়? ভণ্ড, এগুলো ভণ্ড রাজনীতিবিদ এগুলো। যাই হোক, এবার কলকাতার মুসলমানদের প্রতি একটা অনুরোধ, এই শুভেন্দু, এই ভণ্ড, এই প্রতারক, এই শট যেটা করবে, এটা আপনারা একটু শুনে রাখেন। এই যেহেতু হিন্দু সম্প্রদায়ের লোকেরা শুভেন্দুর প্রতি বিরাগ ভাজন হয়েছে, হয়তো তারা আন্দোলনে নামবে, গরুগুলো রাস্তায় ছেড়ে দেবে এই বিপদ থেকে রক্ষা পাওয়ার জন্য। আর গরু যে যদি ওর পাছার ভিতর দিয়ে শিং ঢুকায় দেয়, তাহলে তো ওর অবস্থা খারাপ হয়ে যাবে। এইটা থেকে বাঁচার জন্য ও একটা কৌশল এখানে অবলম্বন করতে পারে। কলকাতার মুসলমান ভাইয়েরা শুনে রাখেন, ও এখন হয়তো একটা এই শর্তটা শিথিল করতে পারে, যে এই কুরবানি পর্যন্ত এই শর্ত শিথিল করা হলো। আর তার সম্প্রদায়ের লোকদেরকে বলে দিল যে আগামী কুরবানির থেকে তোমরা কিন্তু আর গরু পাইলো না, কেউ গরুর ব্যবসা করো না। তাহলে উদ্দেশ্যটা কি? যে মুসলমানরা আগে গরুগুলো কিনে নিক। আচ্ছা, এখন মুসলমানরা এই গরুগুলো যখন কিনে নিয়ে আসবে, তখন ওই কুরবানির ঈদের আগের দিন রাত 12টার পরে, মানে যখন গরু চলে এসেছে, অথবা ঈদের দিন সকাল 8টায় যখন কুরবানি করতে যাবে, ঠিক সেই মুহূর্তে একটা ফরমান জারি করে দেবে যে না, কুরবানি করা যাবে না। গরুগুলো তো হয়ে গেছে, গরু কেনা হয়ে গেছে, টাকাগুলো হিন্দু সম্প্রদায়ের হাতে চলে গেছে, মুসলমানেরা গরু কিনে এনেছে, ক্ষতিগ্রস্ত হবার যা হবার মুসলমানরা হবে। হিন্দু সম্প্রদায়ের লোকেরা টাকা পেয়ে গেল, তাদের ব্যবসা বাণিজ্য সবকিছু তারা দিনাদায়িক সব পরিশোধ হয়ে গেল, তাহলে রক্ষা পেল, হিন্দুরা আন্দোলনে নামবে না। আর মুসলমানেরা তখন এই গরু নিয়ে তারা কি করবে? এই একটা চক্রান্তে এই শুভেন্দু, এই শট, এই প্রতারক, এই ভণ্ড এই ধরনের একটা কাণ্ড ঘটাতে পারে। সুতরাং মুসলমানেরা, আপনারা যে সিদ্ধান্ত নিয়েছেন ওই সিদ্ধান্তেই অটল থাকেন, আপনারা গরু কুরবানি দিয়েন না, দরকার নেই।
আপনাদের কুরবানি করার দরকার নাই। কারণ ওরকম একটা সাম্প্রদায়িক দেশে তো আপনি কুরবানি দিতে গেলে আপনাকে হত্যা করবে, বিন্দু মাত্র দ্বিধা করবে না। ইতিমধ্যে অনেককে ফ্রিজের ভিতরে গরুর গোশত রাখার কারণে এসে পিটিয়ে হত্যা করেছে সেই দেশ ভারত। সুতরাং আপনারা এই দিয়ে কুরবানি করা দরকার নেই আপনাদের, যেখানে আপনাদের সুযোগ নাই, সুবিধা নাই। এটা আপনাদের দরকার কি? জীবন আগে বাঁচান। প্রিয় ভাই ও বোনেরা, আপনাদের কাছে কি মনে হয়? আমি যেটা বললাম এটা কি যৌক্তিক মনে হয়? জানাবেন মন্তব্যের ঘরে। আর যদি আপনি আমার এই চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবেন। আজ এ পর্যন্তই, ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।